এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গবাসীর নজর মূলত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার দিকে। যদিও যারা এফেক্টেড শিক্ষক রয়েছেন অর্থাৎ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, তারা কিন্তু এই মামলাটিকে মূলত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলা হিসেবে দেখছেন না। তাদের মতে এটি হওয়া উচিত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল বিপক্ষে মামলা। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছেন 7 মে 2023 অর্থাৎ বুধবার মূলত এই মামলার শুনানি হতে চলেছে। আগামীকাল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক কাদের বক্তব্য প্রথম শুনতে চলেছেন? কালকেই কি চূড়ান্ত শুনানি হতে চলেছে? বহু চাকরিহারা কিংবা পাশ না করা ক্যান্ডিডেটরা কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন ক্যান ফাইল করে। প্রায় 100টিরও বেশি কিন্তু কেস এর সঙ্গে যুক্ত হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নতুন ঠিক কি ষড়যন্ত্র রচনা করা হচ্ছে বলে মনে হচ্ছে, বা মূলত এই মামলার নতুন দিক বা কোন দিকে ঠিক মোড় নিচ্ছে, বা হাইকোর্ট থেকে বিচারপতিগণ ঠিক কি কি কড়া নির্দেশ দিয়েছেন দুই পক্ষকে, বিভিন্ন বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এই মামলা বর্তমান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। আমরা যদি একটু সংক্ষেপে দেখি যে 2017 সালে নিযুক্তিপ্রাপ্ত হয়েছিলেন প্রায় 42,500 প্রাথমিক শিক্ষক, এবং তাদের বিরুদ্ধে 2023 সালে প্রিয়াঙ্কা নস্কর সহ আরো প্রায় 40 জন মূলত পিটিশনার বা প্রার্থী, তারা মূলত নিজেদেরকে বঞ্চিত যোগ্য মনে করে তারা কেস ফাইল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এবং তাদের দাবি ছিল যে এই 42,500 প্যানেলের মধ্যে বহু ক্যান্ডিডেট রয়েছেন যারা মূলত অযোগ্য এবং যাদের কাট অফ অনেক কম তুলনামূলকভাবে, তারা সেই জায়গায় কিন্তু তাদের থেকে বেশি কাট অফ পেয়েও কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন। তো সেই কেসের মূলত পর্যবেক্ষণে নেমে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো বহু প্রমাণ জোগাড় করেন, এবং তিনি বিভিন্ন প্রমাণ সাপেক্ষে মূলত রিজার্ভেশন রুলস বা রস্টার মানা হয়নি, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এছাড়া রিক্রুটমেন্ট রুলস মূলত ভায়োলেশন করা হয়েছে, এছাড়া মূলত ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন হয়েছে ইত্যাদি প্রমাণ জোগাড় করে তিনি কিন্তু ৩২,০০০ প্রাথমিক শিক্ষক যারা মূলত নন ট্রেন্ড ছিল সে সময়, তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করেন বা বাতিল করেন। এই পুরো ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে পয়েন্ট অফ ভিউতে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি মূলত তাদেরকে চাকরি থেকে বাতিল করেছিলেন, সেই নিয়ে আমার একটা বিস্তারিত একদম ডিটেলস ভিডিও রয়েছে, আমি লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু চাকরি বাতিল করলেন এবং সঙ্গে প্যারা টিচারের সাম্মানিক দেওয়ার জন্য কথা বললেন, স্কুলে যেতেও কিন্তু বলেছিলেন, সঙ্গে সব থেকে বড় বিষয় যে রিপ্যানেলের কথা বলেছিলেন। পরবর্তী সময়ে মূলত চাকরিজীবী এবং পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চ কিন্তু বহাল তবিয়তে চাকরি ফেরত দেন এবং রিপ্যানেলের ব্যাপারে কিন্তু তারা বলেন যে রিপ্যানেল করতে হবে পর্ষদকে। এরপর সুপ্রিম কোর্টে যায় বিষয়টি, এবং সুপ্রিম কোর্ট কিন্তু যে অর্ডারটি ওখান থেকে দেন, যে মূলত সেখান থেকে কিন্তু অনেকেই বলছেন স্টে করেছে, অনেকে বলছেন সেট অ্যাসাইড, অর্থাৎ পুরো যে চাকরি বাতিল এবং রিপ্যানেল করার যে নির্দেশ সবটাই খারিজ করেছিলেন, এবং খারিজ করে মূলত সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে নতুনভাবে এই মামলা শুনানির জন্য পাঠিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের মূলত ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট, তারা কিন্তু এই মামলা শুনতে চলেছেন। প্রিভিয়াস মূলত 28শে এপ্রিল এই মামলার শুনানি প্রথম হিয়ারিং ছিল বা মেনশন ছিল, এবং সেখানে কিন্তু মূলত আমরা দেখলাম যে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মিত্র মহাশয় তারা কিন্তু মূলত একদম বলেছিলেন যে নতুনভাবে এই মামলা শুনবেন। এবং এখানে কিন্তু সব থেকে বড় বিষয় যে এই মামলার সঙ্গে এডিশনাল হিসেবে কিন্তু বহু প্রার্থী, বহু পিটিশনার কিন্তু যুক্ত হচ্ছেন, এবং প্রায় নয় করে 60টি মতো ক্যান ফাইল হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে যে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে 6 তারিখ, আজকেই কিন্তু 2টো ক্যান ফাইল করা হয়েছে। এবং কারা ক্যান ফাইল করছেন, তাদের কাছে কি নতুন তথ্য রয়েছে, কি অভিযোগ রয়েছে, কি দাবি নিয়ে আসছেন তারা, এবং এটাও শোনা যাচ্ছে যে যারা মূলত ক্যান ফাইল করছেন তাদের মধ্যে বহু যেমন চাকুরিজীবী রয়েছেন, তেমনি বহু রয়েছেন যারা বঞ্চিত যোগ্য, যারা এই প্যানেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, অর্থাৎ যারা মূলত একদম টেট পাসই করতে পারেননি তারা রয়েছেন, যারা 82 প্রাপ্ত নম্বর নিয়ে টেট কোয়ালিফাই করতে পেরেছিলেন না তারা রয়েছেন, কারণ পরবর্তী সময়ে হয়তো 82 প্রাপ্ত যারা নম্বর রয়েছেন 6 নম্বর
প্রশ্নভুল মামলা পেয়ে তারা পাশ করবেন। যদি রিপেনের নির্দেশ হয় তাহলে তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়, বিভিন্ন বিভিন্ন ইস্যু নিয়ে তারা কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবারে কতটা পর্যন্ত ক্যান ফাইল অ্যাকসেপ্ট হবে সেটা সম্পূর্ণভাবে বিচার্য বিষয় এবং বিচারপতি নির্দেশেই সেটা মূলত হবে। মঙ্গলবার যখন প্রথম শুনানি হয়েছিল, অর্থাৎ 28 মূলত এপ্রিল 2025 ফার্স্ট যে হিয়ারিং হয়েছিল ম্যানসনের দিন, সেদিন কিন্তু বিচারপতি বলেই দিয়েছিলেন যে প্রথমে তিনি পর্ষদের কাছ থেকে তাদের বক্তব্য শুনতে চাইবেন। অর্থাৎ পর্ষদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো মূলত রয়েছে, সেই অভিযোগগুলোর ভিত্তি কতটা সেটার উপরেই কিন্তু তিনি মূলত জবাব চাইবেন পর্ষদের কাছ থেকে। অন্যদিকে প্রিভিয়াস হিয়ারিং এর দিন কিন্তু মূলত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বহু গ্রুপ রয়েছে এবং বহু গ্রুপ থেকে বিভিন্ন অ্যাডভোকেটরা মূলত এখানে তাদের দাবিগুলো পেশ করবেন। কারণ সুপ্রিম কোর্টে যেটা মূলত দাবি ছিল, যারা মূলত চাকুরিজীবী যারা শিক্ষক, তাদের মূল দাবি ছিল যে তাদের কথা শোনা হয়নি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত হয়েছে। তাই তাদের কথাগুলো মূলত বিচারকের কাছে পৌঁছে দেওয়া জন্য কিন্তু তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন উকিলকে দিয়ে কিন্তু তারা মূলত এখানে লড়ছেন। তো সেই জায়গায় তাদের মধ্যে থেকে একজন অ্যাডভোকেট ছিলেন মূলত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে, মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্য সরকারের পক্ষ থেকে ছিলেন। তিনি কিন্তু দাবি তুলেছিলেন সেদিন যে তার বক্তব্য সম্পূর্ণভাবে শুনতে হবে এবং ডিটেলসে শুনতে হবে। তিনি বিভিন্ন রকম দাবি তুলছিলেন যে এটাকে মূলত ফ্রড করা হয়েছে এবং এই বিষয়টাকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে সেদিন কিন্তু একটা বিশাল বড় ক্যাওস তৈরি হয়েছিল, যেখানে চোর বা চুরি করেছে বা চাকরি খেয়ে নেবে ইত্যাদি বিভিন্ন কথাবার্তা মূলত পিটিশনারদের উকিল যিনি ছিলেন একজন হচ্ছেন ফেরদৌস শামীম এবং কল্যাণ ব্যানার্জির মধ্যে হয়েছিল, মানে বহু বাদানুবাদ হয়েছিল। তো খুব হাই টেম্পারমেন্ট একটা কেস মূলত এই মুহূর্তে রয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এবং এখানে কিন্তু বঞ্চিতদের পক্ষ থেকে, যোগ্য বঞ্চিতদের পক্ষ থেকে তরুণজি তিওয়ারি রয়েছেন, ফেরদৌস শামীমের মতো উকিলরা রয়েছেন। এবং সেক্ষেত্রে মূলত বিচারপতি কিন্তু বঞ্চিতদের পক্ষ থেকে উকিলদেরকে স্পষ্টভাবে বলেছিলেন সেদিন যে আপনাদের পক্ষ থেকে কিন্তু যে কোনো একজনই সওয়াল করতে পারবেন। অবশ্যই অল্টারনেটিভ ভাবে দুজন করতে পারেন, কিন্তু এট এ টাইম একজনই মূলত সওয়াল জবাব করতে পারবেন। আবার শিক্ষকদের পক্ষ থেকে যেহেতু বহু ক্যান ফাইল হয়েছে, বহু মামলা রয়েছে এবং সেক্ষেত্রে বহু বিচারপতিও মূলত রয়েছেন, বিচারপতি নয় তাদের মধ্যে বহু অ্যাডভোকেটও রয়েছেন। তো সেক্ষেত্রে বিচারপতিদের কিন্তু কড়া নির্দেশ ছিল যে সবার বক্তব্য আলাদা আলাদাভাবে শোনা সম্ভব নয়, মাত্র কয়েকজন প্রবীণ আইনজীবী যারা রয়েছেন তাদের বক্তব্য শোনা হবে। তো তাদের যে বক্তব্যগুলো রয়েছে, যেহেতু তাদের ইস্যু যদি এক হয় বা মামলাও যদি সেক্ষেত্রে একজনের একই রকমেরই হয়, তাহলে সেক্ষেত্রে একজনের নেতৃত্বেই কিন্তু সকল বক্তব্যগুলোকে পেশ করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্য লিখিতভাবে কোর্টে জমা দেওয়ার একটা নির্দেশনা তারা দিয়েছেন। প্রত্যেক আইনজীবী তাদের বক্তব্য বা সারাংশ আকারে লিখে সেটা আদালতে জমা দেওয়ার বক্তব্য বা নির্দেশ কিন্তু দিয়েছেন বিচারপতি। মূল রহস্য যেটি নিয়ে ছিল সেটি হচ্ছে যে আগের হিয়ারিং এ একটা 121 পৃষ্ঠা বা 121 পেজের একটা স্পাইরাল বাইন্ডিং ডকুমেন্টের কথা মূলত সেখানে উঠেছিল এবং বিচারপতি সেখানে কিন্তু যেটা মূলত এক্স বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই প্রমাণগুলোর উপর ভিত্তি করে, সেই স্পাইরাল বাইন্ডিং এ যে প্রমাণগুলো লিপিবদ্ধ রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু চাকরি বাতিল করেছিলেন। তো সেই প্রমাণ সাপেক্ষ 121 পেজের স্পাইরাল বাইন্ডিংটা কিন্তু সেদিন বিচারপতি মূলত দেবব্রত চক্রবর্তী মহোদয় তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে সেগুলো সব পার্টি কিন্তু সেই স্পাইরাল বাইন্ডিং এর কপি ফরওয়ার্ড করতে। তো সম্ভবত যেটা আগামীকাল বা বুধবার যে হিয়ারিং হবে পর্ষদের পক্ষ থেকে, সেখানে কিন্তু সেই স্পাইরাল বাইন্ডিং এর বিষয়টা প্রথমে উঠে আসবে এবং তার যে ধরনের দুর্নীতি রয়েছে সেখানে সেই বিষয়টা কিন্তু প্রথমে উঠে আসতে চলেছে। তবে বিচারপতি বা বিচার কিন্তু একটা বলা যেতেই পারে যে খুব টার্নিং পয়েন্টে এসে একটা দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই যে শুনানি তো কালকে হচ্ছেই, কিন্তু এখনো কোনো প্রকার কজ লিস্ট পাওয়া যায়নি। তবে যেহেতু প্রিভিয়াস শুনানিতে বা আগের শুনানিতে মূলত বিচারপতি বলেইছিলেন যে 7th মে দুপুরে কিন্তু আমি দুপুর 2টোর সময় কিন্তু এই মামলাটা শুনবো, অতএব কজ লিস্ট এখনো না আউট হলেও 7th মে অর্থাৎ বুধবার দুপুর 2টোয় কিন্তু এই মামলাটি মূলত শুনানি হতে চলেছে। মূলত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে মূলত যে নিয়োগ প্রসেস বা এই যে ইস্যুগুলো উঠেছে চাকরি দুর্নীতি নিয়ে, সেখানে কিন্তু উনি সামার ভ্যাকেশনের দিকে টেনে দিতে বলেছিলেন যে সামার ভ্যাকেশনের পরে ডিটেলসে এই মামলা শুনানি হোক। কিন্তু সেক্ষেত্রে বিচারপতি মূলত দেবব্রত চক্রবর্তী মহামান্য তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে না, এত দূরে টানা যাবে না, 7th মে কিন্তু আমি এই বিচার শুনবো। অতএব এটুকু স্পষ্ট যে এই মামলা যত দ্রুত সম্ভব
তিনি কিন্তু নিষ্পত্তি করতে চাইছেন। তার মধ্যে কিন্তু একটা সদুদ্যোগ রয়েছে, কারণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সেটিকে সামার ভ্যাকেশনের উপর টানতে চাইছিলেন হিয়ারিং এর ব্যাপারটা, সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে না, হিয়ারিং কিন্তু সামার ভ্যাকেশনের আগেই হবে। যাই হোক, বিচার পদ্ধতি তার নির্দিষ্ট পথেই এগোক, সত্যের জয় হোক। যদি দুর্নীতি প্রমাণিত হয় তবে অযোগ্যদের চাকরি বাতিল হোক, যোগ্য বঞ্চিত যারা রয়েছেন তারা চাকরি ফিরে পাক, এবং সবার চাকরি বাতিল হোক, এটা কিন্তু কোনো সুস্থ সমাধান নয়। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।